যে 21 তারিখে আপনার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি একটা মিটিং এ ছিলেন, আপনি সেখানে বিভিন্ন গভর্নরদের উদ্দেশ্যে উনি কিছু বক্তব্য দিচ্ছিলেন। সেখানে উনি কিভাবে ওনার ব্যয় সংকোচন করছেন, অপচয় রোধ করছেন সেগুলো বলতে গিয়ে আমাদের বাংলাদেশ প্রসঙ্গটা একটু বলেছেন। এবং সেখানে উনি জানিয়েছেন যে আমাদের এখানে যে 29 মিলিয়ন ডলার উনি ওনাদের দিয়েছেন ইউএসআইডির মাধ্যমে, সেগুলো মানে একটা ছোট ফার্মের মাধ্যমে দুজন ব্যক্তি কি করে পেয়েছেন, একটা চেকের মাধ্যমে ওনারা ধনী হয়ে গেছেন হঠাৎ করে। মানে মূলত উনি বোঝানোর চেষ্টা করেছেন একটা বড় ধরনের অপচয় হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের এখানকার মিডিয়াতেও বেশ তোলপাড় হচ্ছে। আপনি এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? এটা আসলে কিভাবে কি হয়েছে? এটা কি আসলেই ছোট একটা সংগঠনের পক্ষে এত টাকা নেওয়া সম্ভব? নিলে পর সেটা ওনারা কিভাবে ব্যয় করেছেন, আদৌ ব্যয় করেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি? ওই ধরনের অপচয় বা দুর্নীতির দিকেই ট্রাম্প সাহেব মানে অঙ্গুলি নির্দেশ করেছেন। যে এখানে একটা কথা, যে এই টাকাটা ব্যাপক টাকা, আপনার 29 মিলিয়ন ডলার হচ্ছে বর্তমান এক্সচেঞ্জ রেটে কমপক্ষে 352 কোটি টাকা। এই 352 কোটি টাকা দেওয়া হয়েছে যে স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রটাকে সুসংহত করার জন্যই এই টাকাটা ব্যয় হয়েছে। এখন এই টাকাটা কাকে দিছে সেটা নিয়ে ট্রাম্প সাহেব একটা রহস্যের সৃষ্টি করেছেন। তিনি বলেছেন যে একটা ছোট অর্গানাইজেশন, তাতে মাত্র 2 জন স্টাফ আছে, মাত্র 2 জন। এবং আরো বলেছেন যে এই সংস্থাটা, এই ফার্মটা বলছেন উনি, বা এনজিও হতে পারে, এখানে থেকে 10,000 পায়, ওখান থেকে $10,000 পায়, এইভাবে অর্থাৎ টানাপোড়েনের মধ্যে এটা এতদিন চলছে। এটাই কিন্তু ওনার কথা থেকে ইন্ডিকেট হয়। তার মানে এটা একটা স্থাপিত হয়েছে বেশ কিছুদিন আগে, তা না হলে তো নতুন একটা ভুইফোর কোম্পানি বা ভুইফোর প্রতিষ্ঠান না। এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশে আছে, বাংলাদেশের অনেক এনজিও তো আছে যারা একজন ব্যক্তি নামে চালায়, 2 জন ব্যক্তি নামে চালায়, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তবে দেখতে হবে সেই সব প্রতিষ্ঠান কি আপনার পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করে কিনা, তাদের সাথে কি আমেরিকান এমবেসি বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, তাদের কি ধরম মহরম উঠা বসা আছে কিনা। যদি থাকে তারা সন্দেহের মধ্যে পড়বেন, স্পেশালি যারা 2 স্টাফ এনজিও, তারা তাদের উপরে একটা সন্দেহের ছায়া ট্রাম্প সাহেব ফেলে দিয়েছেন। এটাই একটা ইয়ে। মানে আমাদের দেশে কি আছে নাকি? আমাদের দেশে এরকম ছোট ছোট মানে 2 জন স্টাফ থেকে এনজিও আছে নাকি? 2 জন, একজন স্টাফ দিয়ে এনজিও তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা একটা বোর্ডের মতো রাখে, সেইখানে তারা নাম কয়েকজন দিয়ে দেয় ওয়েবসাইটে, আর নিজেই চালায়। সাথে একজন হয়তো ক্লার্কের মতো কেউ থাকে বা না থাকে, এই করে মাঝে মাঝে সেমিনার করে, এভাবেই তো চলে। এবং বিভিন্ন জায়গা থেকে এইভাবেই তো, আমেরিকা থেকে বলেন, ফ্রান্সের থেকে বলেন, জার্মানি থেকে বলেন, টাকা পায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা টাকা পায়। এটাই তো বাস্তবতা, এটার বাইরে তো আর নাই। এখানে তো আপনার অনেকটা অস্বচ্ছ প্রক্রিয়া। তবে আরেকটা কথাও শোনা যাচ্ছে যে এনডিআই থেকে, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন থেকে 2 জন বেরিয়ে গিয়ে ওয়াশিংটন ডিসিতে একটা প্রতিষ্ঠান করছেন। সেই ধরনের একটা প্রতিষ্ঠানে আমি যতদূর জানি উইলিয়াম মাইলাম বলে একজন ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন অনেক আগে এরশাদের, উনি এখনো বাংলাদেশ নিয়ে কাজ করেন। উনি ওই অর্গানাইজেশনের সাথে খুব সম্ভব জড়িত ছিলেন, আমার সঠিক মনে পড়ছে না। সেইটাও হতে পারে, সেখানেও হতে পারে যে এই টাকাটা সেখানেও কেউ কেউ বলছেন। কিন্তু আমেরিকার কোন একটা ফার্ম আমাদেরকে দেখিয়ে এরকম একটা টাকা নিতে পারেন, যদি নিয়েও থাকেন, তো সেই টাকার কিছু অংশ কি আমাদের এখানে আসবে না? আসলে কাদের মাধ্যমে, কোথায় এসেছে? ইউএসআইডি তো এখানে দিবে, ইউএসএইড যদি দেয় এখানে দিবে, এখানে তাদের দেওয়া উচিত। কিন্তু এগুলো সবই স্পেকুলেশন। আমি যে কথাটা বললাম যে উইলিয়াম মাইলাম যে অর্গানাইজেশনটা করছেন সেটাই যে পাইছে, এই কথা তো জোর দিয়ে বলা যাবে না। এখানে তো আরো অনেক আছে, অনেক আমেরিকান সরকারের প্রতিভাজন কিছু কিছু এনজিও আছে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে, এক রুমের এক স্টাফের এনজিও এরকম আছে।
তারাও পেতে পারেন, এভাবেই তো পায়। আপনার তো বাংলাদেশে তো সব সম্ভবের দেশ। আর ট্রাম্প সাহেব তো করেছেন, কাগজ দেখে বলেছেন, অর্থাৎ ওনার ভুল হওয়ার সম্ভাবনা এখানে কম, ওইটা ঠিকই আছে। এখন ওয়েট করতে হবে কোথা থেকে বাইর হয় এইখানে। কিন্তু আমাদের এখানে বাইর হওয়া খুব মুশকিল, এই কারণে মুশকিল। আপনি কি আশা করেন, আপনি কি ধারণা করেন অথবা আশা করেন যে আগামী 2-3 দিনের মধ্যে জানা যাবে আসলে কোন সংগঠনটা? আপনি কি মনে হয়? এটা আমেরিকা থেকে লিক হয়ে গেলে বা ট্রাম্প নিজেই হয়তো বলে দিতে পারে, কেউ তাদেরকে প্রশ্ন করে যে কোন অর্গানাইজেশন, হয়তো ট্রাম্প নিজেই বলে দিতে পারে। উনি তো জায়গায় জায়গায় নানাবিধ জটিলতা সৃষ্টি করে ফেলতেছে। এই সত্য মানে ফ্রুটিকা খায় আর কি বলা আর কি, যে আমেরিকা যে এখানে, উনি সেদিকে বললেন মোদী সাহেবের এসে যে আমরা ডিপ স্টেটের কোনো কাজ করি না, মানে এই $29 মিলিয়ন যে দিছে, এটা তো ডিপ স্টেটের কাজ। এটা তো বাংলাদেশের ভিতরের পলিটিক্স কে ইনফ্লুয়েন্স করার জন্যই উনি দিয়েছেন। তবে বাংলাদেশের এখান থেকে বাইরে করা মুশকিল। যেমন ধরুন যে আমাদের যারা অ্যাডভাইজাররা, তাদের তাদের যে আপনার সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল বহু আগে, 3 দফা আপনার তারিখ করা হয়েছে। লাস্ট তারিখ গেছে কিন্তু আপনার 16 ফেব্রুয়ারি, 16 তারিখ। আপনার প্রোগ্রামে আপনি বলেছেন, এবং আপনি বলেছেন 16 তারিখের পরে যদি তারা না দেয় এই হিসাব, তাহলে তাদেরকে আপনি চোর হিসেবেই ভাববেন। আমি মনে করি আমিও তাদেরকে চোর হিসেবেই ভাববো, যে তারা না, এমনও তো হতে পারে তারা দিয়ে ফেলেছে গোপনে। গোপনে দিলে তাতে লাভ আছে কি? আপনার গোপনে যদি দিয়ে থাকে, তাহলে গোপনে দিবে কেন? তারা দিছে, আপনার 3 জনের নাকি দিচ্ছে গোপনে। গোপনে কেন? পাবলিকের ভয় পায় কেন তারা? সেই জন্য এই উদাহরণটা আনলাম এই কারণে, যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান, এনজিও বলেন আর সরকারি প্রতিষ্ঠান বলেন, এই যে যারা স্বচ্ছতার কথা বলে তোল পার করতে করতে এসে ক্ষমতায় অধিষ্ঠান হয়েছেন, তারা তাদের সম্পদের হিসাব দিবেন না। সম্পদের হিসাব না দিলে আমি আপনার সাথে 100% একমত, তাদেরকে আমি চোর হিসেবে মনে করতে থাকবো। আমার মনে করার তো আর স্বাধীনতা আছে, আমি সেটাই মনে করবো। এবং হয়তো এই যে বললাম, তাদেরকে উচিত আর দেরি না করে তাদের সম্পদের হিসাব দেয়া, তা না হলে তাদের উপরও একটা সন্দেহ যাবে তারাও টাকাটা পাইছে কিনা। কারণ কয়েকজন এনজিও আছে তো এর মধ্যে, এখানে তো যারা আছে সরকারে বেশ কিছু এনজিও আছে, এবং তারা দুই স্টাফের এনজিও কিন্তু আসছে। সুতরাং তাদের 2 স্টাফের এনজিও আছে, পক্ষে 2টা আছে। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। সেটা হলো যে এই যে একটা আপনার সংস্কারের যে রিপোর্ট, 6টা রিপোর্ট অলরেডি দেওয়া হয়েছে, এবং এটার উপর ভিত্তি করে জাতীয় ঐক্য কমিশন একটা গঠন করা হয়েছে। এই ঐক্য কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টিকে আমন্ত্রণ জানানো হবে, এবং তারা একত্রিত হবে, এবং তাদেরকে অলরেডি সংস্কারের রিপোর্টগুলি দেওয়া হয়েছে, সেগুলি মিলিয়ে তাদের কি প্রস্তাব অমুক তমুক এইগুলি নিয়ে করা হবে। কিন্তু এর মধ্যে আবার দেখলাম আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা ঘোষণা করা হয়েছে, তার মধ্যেই নাকি জনগণের মুক্তি নিহিত আছে। ছিঁড়ে যদি থাকে, এবং উনি এটাও বলেছেন যে এখন অনেকে রাষ্ট্র মেরামতের কথা বলছে, কিন্তু বিএনপি গত 2.5 বছর আগেই সেই কথা জাতির সামনে তুলে ধরেছিল। তাহলে এখন এই কথাটা শোনার পর আপনার কি মনে হয় যে সরকারের উদ্যোগে যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলি পাওয়া গেছে, সেই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন করা খুব সহজ হবে? অসম্ভব কেন? যতগুলি রিপোর্ট আসছে তার মধ্যে ওটা 3 রিপোর্ট আমি পুঙ্খানুপুঙ্খ আমি পড়েছি। একটা রিপোর্ট আছে 200 পাতার, যে আপনার জনপ্রশাসনের সংস্কার রিপোর্ট। এইখানে আপনার এক একজনে এক এক রকমের কথা বলছে। আমি যে একটা মেজর ইস্যুর কথাই বলি, যে আপনার এই জনপ্রশাসন মন্ত্রণালয় 4টা প্রদেশে ভাগ করতে বলছে বাংলাদেশকে, 4টা প্রদেশ। আবার এই নির্বাচন সংক্রান্ত কমিশন করছে, আপনার প্রপোজ করছে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে, পার্লামেন্ট করতে হবে। এখন আপনি 2টা ইস্যুই ধরেন, যে 4টা প্রদেশ সে করবে, এবং ঢাকাকে একটা প্রদেশের মর্যাদা দিয়ে দিল্লির মতো করতে যাচ্ছে, অর্থাৎ প্র্যাকটিক্যালি 5টা প্রদেশ করবে। একটা ইউনিটারি রাষ্ট্র আমরা, এই 5টা প্রদেশ বা 4টা প্রদেশ করতে গেলে যে
এলিমেন্ট গুলি থাকা দরকার, অর্থাৎ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, যে কিছু লোক আপনার অন্য ভাষায় কথা বলে, যেমন কাবেক এই কানাডার ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বসে তারা আলাদা রাজ্য হয়ে যেতে চায় বা হয়েছেও। আপনার এথনিক ডাইভার্সিটি থাকতে হবে। আপনার 99% লোক বাংলা ভাষায় কথা বলে, 99% লোক এথনিক্যালি বাঙালি, আপনার 91% লোক ইসলাম ধর্ম, একই ধর্ম, সেখানে কোনো ডাইভার্সিটি নাই। সেই জায়গায় আপনি একটা প্রদেশে কিভাবে কোন যুক্তিতে ভাগ করবেন, এটা আমার মাথায় খেলে না। ইউনিটারি রাষ্ট্র এটা, এখানে ইউনিটারি একটা রাষ্ট্র আছে, সেখানে আপনি আপনার দ্বিকক্ষ বিশিষ্ট যদি করতে যান, না ঠিক আছে, আপনি যেটা বললেন এই যে সেলফ কন্ট্রাডিকশন, এর কারণে হয়তো এটা বাতিল হয়ে যাবে, কিন্তু এখানে তো বাতিল হলে তো সমস্যা নেই, দুই একটা বাতিল হতেই পারে। কিন্তু আমার কথাটা হলো কি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠা করা সম্ভব অথবা সহজ হবে কিনা? হবে না। হবে না কেন? আপনি দেখেন, এটা একটা না হলে কোন সংস্কার হবে না। যে সংস্কারটা ডক্টর ইউনূস উইদাউট কন্ট্রোভার্সি করতে পারতেন, সবাই সাপোর্ট করত, সেটা হচ্ছে কি যে আমাদের দুর্নীতি বিরোধী আইনকে শক্তিশালী করে ফেলতেন, তার কাঠামোকে আরো শক্তিশালী করতে পারতেন, আরো ম্যান পাওয়ার নিতে পারতেন। সেটা উনি করেন নাই। আপনার যে ইসলামিক দলগুলি, তারা চাচ্ছে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সেটা যদি না হয় তারা সশস্ত্র বিপ্লব করবে বলে একটা ইসলামিক দল আজকে ঘোষণা দিয়েছে। বামপন্থী যে দলগুলি আছে তারা তো সব সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, যে ইকোনমি হবে আপনার সমাজতান্ত্রিক ধাঁচের ইকোনমি, আবার কিছু আছে লিবারাল ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি। এই সব বিভিন্ন মতবাদের রাজনৈতিক দলগুলিকে আপনি একটা জায়গায় কিভাবে আনবেন? এটা একটা উদ্ভট আইডিয়া নিয়ে আসছে। এখানে উনার উচিত ছিল, যেটা নিজস্ব প্রজ্ঞায় উনি বুঝতে পারতেন যে আমাদের এখানে মূল সমস্যাটা কি। ইলেকশন, মানুষ ভোট দিতে পারে না। ভোট দিতে পারে না কেন? ইলেকশনে ভোট চুরি হয়ে যায়। আর কেন হয়? ইলেকশনে ভোটটা এই আপনার যে দল থাকে সে প্রভাব বিস্তার করে, সেটাকে কিভাবে বাঁচায় রাখা যায়। এমন হতে পারে যে একটা ইলেকশন কমিশনের লোকজন সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট, ইলেকশন কমিশনের লোকজন রিটার্নিং অফিসার হবে, পোলিং অফিসার হবে, প্রিজাইডিং অফিসার হবে। আপনার যদি বিশাল লোকজন লাগে, আপনার যদি 10,000 লোকজন লাগে, আপনি তো 5,000 আছে অলরেডি ইলেকশন কমিশনের আন্ডার 5,000, আপনি আরো 5,000 নেন, কিন্তু ভোটটা এনশিওর হইলো। একবার যদি কালচার হয়ে যায়, এট দ্য সেম টাইম আপনি যদি নির্বাচনে পুলিশকে না দিয়ে আপনি আর্মিকে দেন, আর্মির হাতে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা দিয়ে দেন, মূল কাজ নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট এবং আর্মি। কারণ আর্মির বদলি, মেজরদের বদলি, কর্নেলদের বদলি সরকার খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারে না। আর নির্বাচন কমিশনকে যদি আপনি সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট করে দেন, যেমন তারা শুধু মানে অর্থনৈতিক ভাবে তাদের নিজস্ব বাজেটই তারা করতে পারবে, তাহলে ভারতের মতো হবে, তারা নির্বাচনটা প্রভাব মুক্ত থাকবে। এটা হচ্ছে মূল কথা। আমরা ভোট দিতে পারি নাই বলে শেখ হাসিনাকে খেলাইছি, 3বার আপনার করা হয়েছে। এখানে আপনি কি করতেছেন? আপনি কি তাহলে সামনে একটা খুব মানে একটা একদম নিরপেক্ষ এবং একটা খুবই সুন্দর ভোটের সম্ভাবনা দেখছেন না? না, আমি দেখি না কেন? আপনি দেখেন যে আমলাতন্ত্রের মধ্যে একটা বড় ধরনের জটিলতা সৃষ্টি করে ফেলতেছে। যারা ডিসি ছিল সব ডিসিদেরকে ফায়ার করে দিচ্ছে। 2014 সনে, 2018 সনে, 2024 সনে যারা ডিসি ছিল সব ফায়ার করে দিচ্ছে। ডিসিরা তো এককভাবে নির্বাচন চুরি করে নাই, ডিসিরা চাপের মুখে চাপের মুখে। কিন্তু আপনি এটা কিন্তু আমিও আপনার সঙ্গে একমত হচ্ছি না এখানে। আমার তো মনে হচ্ছে যে ডিসি যারা ছিল তখন তো শেখ হাসিনা তার খুব প্রিয় ভাজন লোকদেরকে ডিসি বানিয়েছিল তার নির্বাচনটাকে রিগিং করার জন্য অথবা তার মতো করে করার জন্য। তো সেই লোকগুলো তো আসলে স্বৈরাচারের দোষরই ছিল, তাদেরকে বাধ্যতা মনে করি না। ঠিক আছে, আপনি 2014 সনে 153টা সিটে নির্বাচন হয় নাই। নির্বাচন হয় নাই কেন? যারা প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে ধাওয়াইয়া কিংবা তাদেরকে টাকা দেওয়া প্রলোভিত করে তাদের মনোনয়ন পত্র জমা দিতেই দেয় নাই। সেখানে ইলেকশনই হয় নাই, অনেক ডিস্ট্রিক্টে কোনো ইলেকশনই হয় নাই। এই ডিসিকে আপনি খেলাই দিবেন, আপনার শুধু ডিসির একা তো না, যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার,
পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিশ মিলা সম্পূর্ণভাবে। তাহলে ভবিষ্যতে যেটা হবে যে আপনি কেউ ইলেকশন করতে চাবে না। এই ডিসিরা, বর্তমানে ডিসিরা তো নেক্সট ইলেকশন করতে গেলে তারা ভয় পাবে যে ইলেকশনের পরে আমাদেরকে 25 বছর আমাদেরকে চাকরিচ্যুত করে ফেলবে। বেটা বুঝতে পেরেছি। আপনি এখন একটা আইন করেন, আপনি ইলেকশন কমিশনের হাতে সম্পূর্ণ নির্বাচনটা দিয়ে দিবেন, মেইন নির্বাচন। ইলেকশনের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা কি রিটার্নিং অফিসার হইতে পারে না? আপনি এরকম লোক নেন কেন? হইতে পারবে না কেন? তাদের ক্ষমতা দিলে তারা, এবং একজন ছিল আপনার যে টুসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রামে, সে কিন্তু কঠিন ভাবে ইলেকশন পরিচালনা, জেসমিন টুলি সেটা একটা উদাহরণ। আমাদেরকে খরচ হইলেও হবে কেন? আমরা এই ভোট দিতে পারি না বলে জাতি আজ সাফার করছে, জাতি পঙ্গু হয়ে গেছে, জাতি এমন ভাবে পঙ্গু হয়ে গেছে। সুতরাং আর্মির হাতে দিয়ে দেবেন আপনার নির্বাচনের যে টোটাল সিকিউরিটি, এটা দিয়ে দেন। আর্মির তো আপনার মেজর, কর্নেল, লেফটেন্যান্টদেরকে সরকার বদলি করতে পারে না, এবং তারা ইন্ডিপেন্ডেন্স নিয়ে চলে। এইভাবে যদি করতো তাহলে আমার মনে হয় কি, শুধু সরকারি কর্মকর্তাদেরকে ফায়ার করে দেওয়াই সলিউশন না, ইটস নট দি সলিউশন।